অল্পাহার রেস্টুরেন্টের ভিড় দেখে সোমা বাসুর লাইন দিয়ে অপেক্ষা করতে ইচ্ছে করল না। উনি সোমলতাকে বললেন, সোমলতা, আমার মনে হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, চলুন আমরা কাছাকাছি অন্য কোথাও গিয়ে খেয়ে নিই। মিসেস বাসু দেখলেন অনেক লোকের লাইন আর এটাও ভাবলেন এখানে খাবার খেলে সোমলতার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। সেটা ওনার ঠিক ভালো লাগলো না। সোমলতা একটুও চিন্তা না করে মিসেস বাসুকে বললেন, সিটের জন্য চিন্তা করবেন না, এক্ষুনি আমি ব্যবস্থা করে দেব, এখানে আমার চেনাশোনা আছে। সোমলতা নিশ্চিন্ত ছিলেন আগের দিন যেমন আকাশকে দেখে ম্যানেজার সব ব্যবস্থা করে দিয়েছিল, আজকেও সেরকমই করে দেবে। তিনি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ম্যানেজারের টেবিলের দিকে যেতে যেতে বললেন, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে আসছি। সোমা বাসু সোমলতার এই আচরণ দেখে ভয় পেলেন। এই সমস্ত রেস্টুরেন্টের কায়দা কানুন উনি খুব ভালো করেই জানতেন। উনি রিনাকে বললেন, আরে উনি তো এখানকার লোকেদের চেনেন না, কি করতে যাচ্ছেন? ম্যানেজারকেই বা কি বলবেন? উনি বুঝতে পারছেন না এটা কলকাতা শহর, ওনার গ্রাম নয়। ই আবার কি অসম্মানজনক কথাবার্তা বলে দেবে, তখন মন খারাপ হয়ে যাবে। সোমলতা সবার সামনে ডোন্ট কেয়ার ভাব দেখালে কি হবে? মিসেস বাসু একটু টেনশনে ছিলেন। যদি তিনি আগে বুঝতেন যে সোমলতা এখানে এসে এই সমস্ত করবেন, তাহলে উনি কখনোই রেস্টুরেন্টে ঢুকতেন না। মিনা মিসেস বাসুকে হেসে বলল, আপনি চিন্তা করবেন না, এখানে কেউ সিট পাক বা না পাক, দিদিকে দেখলে ম্যানেজার এক্ষুনি একটা সিটের ব্যবস্থা করে দেবে। আসলে দিদির ভাবি জামাইকে এই শহরের অনেকেই চেনে। আগের দিন আমরা যখন এই হোটেলে খেতে এসেছিলাম এইরকমই ভিড় ছিল, কিন্তু আকাশ গিয়ে ম্যানেজারের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার ব্যস্ত হয়ে আমাদের একটা বড় টেবিল ছেড়ে দিয়েছিল। এই কথা শুনে মিসেস বাসু মীরাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কে বলো তো ওনার ভাবি জামাই? কোনো বড় পরিবারের ছেলে নিশ্চয়ই। এই কথার উত্তরে রিনা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ওর নাম আকাশ, খুবই স্মার্ট ছেলে। আগেরবার তো ওর সঙ্গে কথা বলার পর ম্যানেজার শুধু যে জায়গা করে দিল তা নয়, আমাদের খাওয়ার পয়সাও নিল না, তারপর যাওয়ার সময় খুব দামি শরবত গিফট করলো। মিনা আর রিনা যখন সোমাকে আকাশের পরিচয় দিল, ঠিক সেই সময় সোমলতা ভেতরে ম্যানেজারের টেবিলের সামনে উপস্থিত হলেন। আজ সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। সোমলতা খুবই কনফিডেন্টলি তাকে বললেন, ম্যাডাম, আমি আর আমার বন্ধুরা বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি কি আমার জন্য একটা টেবিল বুক করে দিতে পারবেন? মেয়েটাও খুব সুন্দর করে হেসে সোমলতাকে বলল, সরি ম্যাডাম, সেটা তো করতে পারবো না। আপনি লাইনে দাঁড়ান, আপনার নাম্বার এলেই আমরা টেবিল অ্যারেঞ্জ করে দেব। সোমলতা রাগ দেখিয়ে উত্তেজিত হয়ে মেয়েটাকে বললেন, আমি আর অপেক্ষা করতে পারছি না, তাই তো আমি এখানে বলতে এলাম। আর আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? যেটা বলছি তাড়াতাড়ি করুন, একটা টেবিল তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দিন। মেয়েটা সোমলতাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলল, ম্যাডাম, আমরা এইভাবে কাউকে টেবিল দিতে পারি না, আপনাকে অপেক্ষা করতেই হবে। সোমলতা আরো রূঢ়ভাবে মেয়েটাকে বললেন, তুমি বুঝতে পারছো না কার সঙ্গে কথা বলছো? তুমি জানো আমি কে? এক্ষুনি আমাদের জন্য একটা টেবিল অ্যারেঞ্জ করে না দিলে তোমার চাকরিটা চলে যাবে। মেয়েটা সোমলতাকে ভদ্রভাবে উত্তর দিল, ম্যাডাম, আমি আপনাকে উত্তেজিত করার জন্য এইসব কথা বলছি না। সত্যি এখন আমাদের কোনো সিট খালি নেই, আর অনেক লোক অপেক্ষা করছে। তাদের টপকে আমি কি করে আপনাকে সিট দেব? আমাদের কিছু রুলস ফলো করতে হয়। আপনি ওয়েটিং এরিয়ায় অপেক্ষা করুন। সোমলতা চিৎকার করে বলে উঠলেন, ম্যানেজারকে ডাকো, আমি তোমার সঙ্গে এই বিষয়ে আর কথা বলতে চাই না। সোমলতা ভাবলেন, ওই দিন ম্যানেজার ওদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছিল সেটা বোধহয় এই মেয়েটা দেখেনি, তাই ও সোমলতাকে চিনতে পারছে না। মেয়েটা উত্তরে বলল, সরি ম্যাডাম, আমাদের ম্যানেজার স্যার এখন বিজি আছেন, তাই আমি এক্ষুনি ওনাকে ডাকতে পারছি না। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। মেয়েটা বুঝতে পারলো যে সোমলতা শুধু শুধু একটা ঝামেলা করতে চাইছেন, তাই ও ম্যানেজার পর্যন্ত ঝামেলাটাকে নিয়ে যেতে চাইছিল না, এখানেই বুঝিয়ে সুঝিয়ে চুপ করিয়ে দিতে চাইছিল। সোমলতা বুঝতে পারলেন মেয়েটাকে বোঝানো অত সহজ হবে না। তখন তিনি অন্য একটা পন্থা অবলম্বন করলেন। তিনি মেয়েটার কাছে গিয়ে চাপা স্বরে বললেন, আজকে আমি আমার বন্ধুকে খাওয়াতে নিয়ে এসেছি, এখান থেকে না খেয়ে যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমার কোম্পানির 10 থেকে 20 লাখ টাকা লোকসান হয়ে যাবে। এবার তুমি বুঝতে পেরেছো তো? আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি একটা টেবিল আমাদের ব্যবস্থা করে দাও, তার জন্য আমি তোমায় 1000 টাকা বকশিস দেব। মেয়েটা এবার করুণভাবে সোমলতাকে বলল, ম্যাডাম, আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের কোনো সিট খালি নেই, আমি কোথা থেকে ব্যবস্থা করব বলুন? খালি আমাদের সুপার ডিলাক্স রুম খালি আছে, সেটাতে বসার জন্য আলাদা 5000 টাকা চার্জ দিতে হবে। আপনি যদি রাজি থাকেন সেটার ব্যবস্থা করে দিতে পারি। এই কথা শুনে সোমলতা খুবই খুশি হয়ে বললেন, তুমি এই কথাটা আমাকে আগে বলবে তো? সুপার ডিলাক্স রুম যখন খালি আছে তখন এত কথার কোনো দরকারই ছিল না। আগের বার এই সুপার ডিলাক্স রুমে তারা বসেছিলেন আর আকাশের জন্য সবকিছু ফ্রি হয়ে গিয়েছিল, এটাই তিনি জানেন। সোমলতা ভাবলেন, আগের বার যখন হয়েছিল
এবারই বা হবে না কেন? মেয়েটা সোমলতার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি সত্যিই সুপার ডিলাক্স রুম বুক করতে চাইছেন? আসলে সোমলতা যতই বড় বড় কথা বলুক না কেন, তার চেহারার মধ্যে সেরকম একটা আভিজাত্য ছিল না। তাই মেয়েটা একটু ইতস্তত বোধ করলো। সোমলতা রেগে খুবই উত্তেজিত হয়ে মেয়েটাকে বললেন, তুমি কেন দেরি করছো? কি ভাবছো যে আমি এমনি এমনি কথাটা বলছি? তুমি কি ভাবছো আমি কোনোদিন তোমাদের ওই সুপার ডিলাক্স রুমে বসে খাবার খাইনি, নাকি বুক করার পরে পিছিয়ে যাব? মেয়েটা বুঝলো তার ভুল হয়েছে। সোমলতা এই ব্যাপারটাকে নিয়ে অন্য রকমের ঝামেলা করতে পারেন। তখন সে তাড়াতাড়ি একজন ওয়েটারকে সোমলতার সঙ্গে দিয়ে দিল। সোমলতা আর তার বন্ধুরা সুপার ডিলাক্স রুমে গিয়ে বসলো। মিসেস বাসু রুমে ঢুকে চারিদিকে তাকিয়ে বললেন, সোমলতা, এখানে তো অনেক এক্সট্রা চার্জ নিয়ে নেবে। কি দরকার ছিল বলুন তো? সোমলতা মিসেস বাসুকে বললেন, আপনি এত চিন্তা করছেন কেন? আজ তো আমি ট্রিট দেব। আপনি খালি কি খাবেন সেই দিকে মন দিন। ঘরের অন্দরসজ্জা আর পরিবেশ মিসেস বাসুর খুব ভালো লেগেছে, তা তার মুখ দেখে বোঝা গেল। সোমলতা চারিদিকে তাকিয়ে ভাবলেন, এইবার নিশ্চয়ই আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সোমলতা ওয়েটারকে ডেকে বললেন, আমরা এখানে আগের সপ্তাহে এসেছিলাম। সেবার এই রেস্টুরেন্টের উল্লেখযোগ্য যে সমস্ত খাবার সার্ভ করা হয়েছিল, এখনো তুমি সেগুলো সব নিয়ে এসো। ওয়েটার সোমলতাকে খুব সরল মনে বলল, ম্যাডাম, আজ তো আপনারা শুধু 4 জন এসেছেন। সেদিনের অত খাবার যদি রিপিট করি তাহলে আপনাদের 4 জনের জন্য বেশি হয়ে যাবে। সোমলতা একটু রেগেই ওয়েটারকে বললেন, তোমাকে যা বলছি তুমি সেটাই করো। খাবার যদি বাঁচে তাহলে ফেলে দেবে, তোমার অত চিন্তা করার দরকার নেই। ওয়েটার হাসতে হাসতে ঘাড় নেড়ে চলে গেল। সোমলতার অর্ডার দেওয়া দেখে সোমা বললেন, তোমার তো মন খুব বড় সোমলতা। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই স্পেশাল রুমে আসার কথা ভাবতামই না। সোমলতার কনফিডেন্স দেখে মিসেস বাসু নিশ্চিন্ত হয়ে আরাম করে সোফায় বসলেন। সোমলতার উদার আর বড় মনের জন্য উনি তার ফ্যান হয়ে গেলেন। সোমলতার জন্য আজকে এই সুপার ডিলাক্স রুমে আরাম করে বসতে পারলেন। কিন্তু সোমলতা এইটা জানতেন না যে সেদিন ওরা এই ডিলাক্স রুমে কার জন্য আরাম করে খাবার খেয়ে গেছিলেন। সেই মানুষটা আকাশ ছিল না, লাকি ছিল। সোমলতা মিসেস বাসুর কথায় হেসে উত্তর দিলেন, কি বলছেন? আপনি এখানে আগে কখনো খেতে আসেননি? একবার দুবার এলেই দেখবেন এই জায়গাটা আপনার পছন্দ হয়ে যাবে। তারপর কলকাতার আর কোনো জায়গা আপনার ভালো লাগবে না। মুখে কোনো টেনশন ফুটে না উঠলেও সোমলতার মনে মনে একটু ভয় করছিল। আসলে তিনি এখানে খাবার খেতে এসেছিলেন পুরোপুরি সেদিনের কথা মনে রেখে। দেখতে দেখতে ওদের টেবিলে নানা রকম সুস্বাদু খাবারে ভরে উঠল। মিসেস বাসু সোমলতা আর ওনার বোনেদের সঙ্গে খাবারের কোয়ালিটির সুখ্যাতি করতে করতে খাবার খেলেন। এই সময় দরজা ঠেলে রেস্টুরেন্টের ম্যানেজার প্রবেশ করলো। যে সমস্ত কাস্টমাররা সুপার ডিলাক্স রুমে বসে খাবার খান, প্রত্যেকবারই ম্যানেজার তাদের সঙ্গে দেখা করতে আসে এবং তাদের স্পেশাল শরবত উপহার দেয়। ঘরে ঢুকে সোমলতা আর তার বোনেদের দেখে ম্যানেজার চমকে উঠল। সে চিনতে পেরে গেল 1 সপ্তাহ আগে এরা লাকির সঙ্গে এখানে এসেছিলেন। ম্যানেজারের মনে পড়ে গেল এরাই সেদিন তার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়েছিলেন এবং তার হাত ধরে কিছু ইঙ্গিত দিচ্ছিলেন। ম্যানেজার বিরক্ত হয়ে ভাবল, এনারা আবার এখানে। একদিকে সোমলতা আর ওর বোনেদের দেখে ম্যানেজারের যেমন রাগ হলো, অন্যদিকে সোমলতার মুখে চোখে আবার ম্যানেজারের প্রতি আসক্তি ফুটে উঠল। এই ব্যাপারে বোনেরাও কম নয়। ম্যানেজার তার নিয়ম মতো সব করতে শুরু করলো। প্রথমে হাসি মুখে ওনাদের জিজ্ঞাসা করলো, আপনাদের এখানকার খাবার কেমন লাগলো? তারপর ওয়েটারের হাত থেকে স্পেশাল শরবত নিয়ে সবার গ্লাসে ঢাললো। প্রথা অনুযায়ী সে গেস্টের সঙ্গে শরবত খেলো। নিজের দায়িত্ব শেষ করে তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে সোমলতা ডাকলেন। ম্যানেজারের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে সোমলতা বললেন, স্যার, এই যে শরবতটা আপনি খাওয়ালেন এ তো খুব সাধারণ বলে মনে হলো। আপনি আমাদের আগের বারে সেই স্পেশাল কাশ্মীরি শরবতটা খাওয়ান। ম্যানেজার হাসি মুখে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলার সঙ্গে সঙ্গে সে রুম থেকে বেরিয়ে গেল। সোমলতা আর তার বোনেরা ম্যানেজারের মনে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছিল যে সে এই রুমে 1 সেকেন্ডেরও বেশি দাঁড়াতে চাইল না। ম্যানেজারকে দেখে সোমারও ভালো লাগলো। তিনিও বলে ফেললেন, এই রেস্টুরেন্টের ম্যানেজার তো খুব হ্যান্ডসাম। সোমলতা সোমার দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকিয়ে বললেন, মিসেস বাসু, আপনার কি ম্যানেজারকে ভালো লেগে গেল? আপনি আমার কাজটা করে দিন, তারপর আমি ওকে 2 দিন আপনার কাছে পাঠিয়ে দেব। সোমা বাসুর ম্যানেজারকে সত্যি ভালো লেগেছিল, কিন্তু সোমলতা যে এ ধরনের কথা বলতে পারে তিনি ভাবতেও পারেননি। তিনি সোমলতাকে বললেন, আপনি কি বলছেন এগুলো সোমলতা? এত বড় হোটেলের ম্যানেজার, আপনি বললেই আমার কাছে চলে যাবে? সোমলতা কিছু না ভেবেই কথাটা বলে ফেলেছিলেন। তার নিজেরও যথেষ্ট আশঙ্কা ছিল
কিন্তু একবার যখন মুখ থেকে বেরিয়ে গেছে তখন সেটা ফিরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। তাই তিনি মিসেস বাসুকে বললেন, আপনার আমার কথায় বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দিন, একটু পরেই বুঝতে পারবেন ম্যানেজার আমার কথা শোনে কি শোনে না। মিসেস বাসুকে এই কথা বলার পর সোমলতার বোন মিনা তার কানে কানে বলল, দিদি, সোমার ওখানে যদি ম্যানেজারকে পাঠাস তাহলে আমাদের কথা বলবি কখন? সোমলতা দুষ্টুমি ভরা হাসি দিয়ে তার বোনকে বললেন, ছাড় না, আমরা না হয় 2 দিনের বদলে 4 দিন ম্যানেজারকে ডেকে নেব। যখন তাদের মধ্যে এই সমস্ত কথা হচ্ছে তখন ম্যানেজার আবার স্পেশাল কাশ্মীরি শরবত নিয়ে রুমে ঢুকলো। এবার সোমলতা কি করবে? সে কি এক্ষুনি ম্যানেজারের কাছে নিজের প্রস্তাবটা রাখবে? ম্যানেজার কি সোমলতার প্রস্তাব গ্রহণ করবে, নাকি অস্বীকার করে সোমলতাকে তীব্রভাবে অপমান করবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন